হেফাজত কি এখন মানে রাজনীতির দিকেও ঢুকছে এরকম কিছু মনে হচ্ছে আপনার? হেফাজত দলীয়ভাবে সরাসরি রাজনীতিতে যদি ঢুকে যাইতো তাও একটা ভালো ছিল। কেমন ভালো ছিল? আমি মনে করি যে এই দুটানার মধ্যে থাকতে হইতো না। কিন্তু এখন যেটা আছে, হেফাজতের একটা অংশ রাজনীতি বিমুখ আছে, হাটাজারির কিছু অংশ কিংবা আমরা অনেকেই আছি, আমরা যদিও মানে হেফাজতের সাধারণ একজন কর্মী বা এই টাইপের, কিন্তু অনেকেই আছেন যারা কিনা অরাজনৈতিক থাকতে চান। কিন্তু হেফাজতের বড় একটা অংশ, এবং যে অংশটা এখন হেফাজতের নিয়ন্ত্রণ করতেছে বলা যায়, যে অংশটা এখন হেফাজতের সব কিছু ডিল করতেছেন, রাষ্ট্রের প্রধানদের সাথে বলেন বা বিএনপির সাথে বলেন, জামাতের সাথে বলেন, সবার সাথে যারা কথা বলেন, মূল অংশটা, মূল অংশ বলতে মূল অংশ বলা ঠিক হবে না, মানে হেফাজতের রাজনৈতিক পার্ট যারা, এরা এখন অনেকটা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত। এরা বিভিন্ন দলে, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এগুলোতে জড়িত থাকার কারণে এই অংশটার অধীনে হেফাজতের অনেক চলে গেছে। এই কারণে ওনারা এখন মনে করেন এইভাবে প্রকাশ হচ্ছে বিষয়গুলো। তাহলে তাদের সংগঠনটা যে কারণে তৈরি হয়েছিল, সেক্ষেত্রে সেই উদ্দেশ্যটা তো ব্যাহত হবে। ব্যাহত হবে না, হয়ে গেছে। আফজাল ভাই, কেন হয়ে গেছে? হেফাজতের উত্থানের সময়ের শক্তি এখন হেফাজতের নাই, এটা বাস্তবতা। হেফাজতের উত্থানের সময়ের শক্তি বাংলাদেশের ইতিহাসে বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মতো পাওয়ারফুল কোনো নেত্রী আসে নাই। অথচ উনিও হেফাজত, উনি একটা আইন করলে সংসদে কিংবা কোনো বিষয়ে চুক্তি করলে হেফাজত কি করবে বা হেফাজত এই বিষয়ে কি ভূমিকা নেবে এটা নিয়ে চিন্তা করতেন, টেনশনে থাকতেন। এটা হলো রিয়েলিটি, এটা বাস্তবতা। ওই সময়ের হেফাজত এতটাই আদর্শিক ছিল, এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল ছিল। অরাজনৈতিক যখন ছিল, সমস্ত রাজনৈতিক শক্তি তাদেরকে কাছে পাইতে চাইতো। হেফাজতের আমিরের একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কিংবা হেফাজতের আমির কাছে আসুক, এটার জন্য প্রাইম মিনিস্টার চেষ্টা করতেন। আর এখন হেফাজতের মহাসচিব আমিরের অবস্থান, আল্লাহ মাফ করুক, আমাদের অবস্থান এই জেলখানায় যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা এখন রিয়েলিটি। তো ওই অবস্থা থেকে এই অবস্থায় কেন আসলো? এই যে রাজনৈতিক দলগুলো বললাম, যারা কিনা ইসলামপন্থী রাজনীতি করে কিন্তু হেফাজতের সাথেও জড়িত, এই সমস্ত আলেম উলামারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে, দলীয় এজেন্ডা, মানে মানে বলতে গেলে এটা কিছুটা অনেকেই কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন অনেকটা গরিবের বউ সবার ভাবি। আচ্ছা, আমরা এটা কষ্টের কথা, আপনি এড়ায় যায় না। এটা যেহেতু কষ্টের কথা বলে ফেলছি, ব্যাখ্যা না করলে এই বক্তব্য গেলে সবাই আমার প্রতি ক্ষুব্ধ হবে। কীরকম? হেফাজতে ইসলামকে এখন জমিয়তে উলামা ইসলাম নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, খেলাফত মজলিস নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, খেলাফত আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, নেজামে ইসলাম পার্টি নিজেদের স্বার্থে ইউজ করতেছে। এইভাবে সবাই মিলে ইউজ করতেছে হেফাজতকে, হেফাজতের টোনে, হেফাজতের আদর্শের রাইখা রাজনীতি করা। হেফাজতকে আপনার একটা পাওয়ার, মানে একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু পাওয়ারফুল, যেটা কিনা ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে, চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে। হ্যাঁ, ক্ষমতাসীন যেই থাক, আওয়ামী লীগ গভর্নমেন্ট থাক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার থাক, বিএনপি গভর্নমেন্ট আসুক, মানে পাওয়ারের জায়গায় যেই থাক, হেফাজত যেন ইসলাম বিরোধী কোনো এজেন্ডা, মানে আমেরিকানপন্থী হোক, ভারতপন্থী হোক, যেই পন্থী কাজই হোক, কিংবা এদেশে জাতিসংঘে মানবাধিকার কমিশন হোক, ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাই যেন সরকারকে চ্যালেঞ্জ জানাইতে পারে, এই শক্তিটা হেফাজতের এখন নাই।